আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। এখন আলোচনা করব নিরীহ বাঙালি এই প্রবন্ধটি থেকে। আমরা আগে প্রথমে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব, শব্দ অর্থ, মূল ভাব, গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে কথা বলবো। এটা হচ্ছে একটা প্রবন্ধ। প্রবন্ধ হচ্ছে কোনো একটি নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করা। নিরীহ বাঙালি এই প্রবন্ধটিতে এই লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তিনি বাঙালিকে একজন সহজ বাঙালিকে বা বাঙালির মানুষগুলাকে সহজ সরল রূপে প্রকাশ করেছেন এবং কিছু দিক নির্দেশনা তিনি দিয়েছেন এবং কিছু তার মতামত এই প্রবন্ধের মধ্যে ব্যক্ত করেছেন বাঙালিকে নিয়ে। তো চলো প্রথমে আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। জন্ম: রোকেয়া সাখাওয়াত হোসেন 9 ডিসেম্বর 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। নাম, প্রকৃত নাম রোকেয়া খাতুন, বিবাহের পর নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন হয়েছে। শিক্ষা জীবন: পারিবারিক রক্ষণশীলতার কারণে রোকেয়া প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেনি। বড় ভাইয়ের সহযোগিতায় ইংরেজি ও বড় বোনের সহযোগিতায় বাংলা শিখেছেন। সাহিত্যকর্ম: গদ্যগ্রন্থ মতিচুর, অবরোধবাসিনী, ডেলিসিয়া হত্যা, নূর ইসলাম প্রভৃতি। উপন্যাস: সুলতানা স্বপ্ন, পদ্মরাগ। বিশেষ কৃতিত্ব: তিনি ছিলেন নারী জাগরণের অগ্রদূত। তিনি মুসলিম নারীদের সংস্কার ও মুক্তির জন্য এবং তাদের জীবনকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য আজীবন সাহিত্য সৃষ্টি এবং শিক্ষা বিস্তারে অবদান রেখে গেছেন। মৃত্যু: 9 ডিসেম্বর 1932 সালে কলকাতায় তিনি মারা গেছেন। তার জন্ম এবং মৃত্যু তারিখ সেম। তিনি 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন এবং মারা গেছেন 9 ডিসেম্বর। এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 9 ডিসেম্বর তিনি মারা গেছেন, 9 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছেন, বা সাল তো আলাদা হবে, তো মাথায় রাখবা। এবার আমরা যাব এই প্রবন্ধ থেকে কিছু শব্দ অর্থ যেগুলো পরীক্ষায় আসার মতো, বারবার আসছে, তোমাদেরও আসার সম্ভাবনা রয়েছে। তো চলো সেগুলো সম্পর্কে আমরা দেখে নিই। নিরীহ অর্থ শান্ত, নির্বিরোধ। অমিয় অর্থ সুধা, অমৃত। চন্দ্রিমা মানে জ্যোৎস্না। ভূধর অর্থ পর্বত। সলিল মানে পানি বা বাড়ি। স্থূল মানে মেদবহুল। নবনীত মানে হচ্ছে সদ্য তোলা মাখন। কর্কশ অমিশ্রণ বা কঠিন। ছত্র মানে ছাতা। মুখর্ষী মানে মুখের সৌন্দর্য। ত্রিবিধ মানে 3 প্রকার। বিলাপ মানে শোক প্রকাশ বা ক্রন্দন। বাগাড়ম্বর কথা আড়ম্বর বা কথার ঘটা, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। তো এই শব্দগুলোর বাইরে আরও অনেক শব্দ অর্থ আছে, বাট যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেটাই তোমাদের মাঝে রাখার চেষ্টা করেছি। চলে যাচ্ছি আমরা মূল ভাবে। মূল ভাব কি আছে দেখো। আচ্ছা, নিরীহ বাঙালি প্রবন্ধটিতে আসলে বলা হয়েছে কি সেটা নিয়ে একটু আলোচনা করি আমরা। নিরীহ বাঙালি প্রবন্ধে লেখিকা বাঙালি জীবনে নানা অসঙ্গতি, আত্মবিরোধী চরিত্রকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন। তিনি একাধিক বাঙালি পুরুষের অযৌক্তিক চরিত্র, বিচিত্র আচরণকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। অন্যদিকে নারীদের মধ্যে বিদ্যমান কিছু আত্মবিস্মৃত এবং অবিবেচক প্রবণতাকে আড়াল করেনি। বাঙালি সমাজে প্রকৃত কর্মগুণে খ্যাতি অর্জনের চেয়ে দয়া, দাক্ষিণ্য বা বাহ্যিক প্রশংসায় বেশি আনন্দ পাওয়া, প্রতিবেশীর দুঃখী কষ্ট উদাসীন থাকা, দুর্ভিক্ষ দূর করার নামে ভিক্ষার উপর নির্ভরশীল হওয়া এবং স্বাস্থ্য রক্ষার পরিবর্তে স্বাস্থ্য হানিকর অভ্যাসে আগ্রহী হয়ে ওঠার মতো প্রবণতাগুলো তিনি স্পষ্টভাবে চিহ্নিত করেছেন। লেখিকা দেখিয়েছেন যে কাজ করলে মানুষের শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল হয় এবং দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়, সে ধরনের উদ্যোগে বাঙালি সমাজ সাধারণত অনীহা প্রকাশ করে। অথচ অন্যের ক্ষতি সাধন, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা, নারীদের নানাভাবে অবদমিত করে রাখা এবং তাদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করার ক্ষেত্রে বাঙালি পুরুষদের যে কৌশল ও তৎপরতা তার লেখিকার দৃষ্টিতে বিশেষভাবে নিন্দনীয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন বাঙালি নারীদের ক্ষেত্রেও অকারণ অনুশীলন ও শিক্ষা থেকে দূরে থাকা এবং স্বামী প্রভুর নিঃশর্ত আনুগত্য জীবনের প্রধান লক্ষ্য হিসেবে মেনে নেওয়ার প্রবণতা সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। এরপরে লেখিকা নিজেকে বাঙালি পরিচয় অন্তর্ভুক্ত করে আত্মপ্রশংসা পরিহার করেছেন এবং কেবল কথা ও কর্মের মাধ্যমে উন্নতির পথে অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তার স্বপ্ন বাঙালি সমাজ আত্মসমালোচনার মাধ্যমে আত্ম উন্নতির পথে এগিয়ে যাবে এবং ব্যক্তি ও জাতির কল্যাণে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবে। বাঙালির কিছু ভুল ভ্রান্তি আছে, কিছু স্বাস্থ্য সচেতনতা না, স্পষ্টভাবে উদাসীন, দুর্ভিক্ষকে ভিক্ষা প্রবণতা করা, নারীদের বেশি সাজসজ্জা বা নারীরা পুরুষদের অধীনে থাকতে পছন্দ করে বা বেশি নির্ভরশীলতা, এই সকল দিকগুলো তিনি আলোচনা করেছেন যাতে বাঙালি আরও উন্নত হতে পারে। আত্মসমালোচনা করলে মানুষ একটু উন্নত পথে যায়, সেটাই লেখিকা এখানে চেষ্টা করেছেন। ওকে, মূল ভাব আমরা বুঝলাম। এবার আমরা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের এই প্রবন্ধের জন্য খুব ইম্পর্টেন্ট। খেয়াল করি।
প্রস্তুতি আমাদের শিক্ষা দেয় ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কাজের প্রতি মনোযোগী হতে। বাঙালিরা জাতিগতভাবে নিরীহ ও অলস, শৌখিন ও বিলাসদ্রব্যের প্রতি বাঙালির ঝোঁক ছিল। ধনবৃদ্ধির দুটি উপায় হলো বাণিজ্য ও কৃষি। বাঙালি পুরুষদের কাছে পরিশ্রম করে অর্থ উপার্জনের চেয়ে শ্বশুরের যথা সর্বস্ব লুট করা সহজ। বাঙালিদের কাব্যে বীর রস অপেক্ষা করুণ রস বেশি। বাঙালি নামটি শ্রুতিমধুর। বাঙালি খাদ্য সামগ্রী ত্রিগুণাত্মক, সরস, সুস্বাদু ও মধুর। আসলে বাঙালির খাদ্যগুলো অনেক মজার, খেলে খেতে ইচ্ছা করে। বিশেষ করে ভাত ভাত এত ভালো লাগে ভর্তা টর্তা দিয়ে খেতে গেলে। তো বাঙালির খাবার দাবার নিয়ে লেখক এখানে কথা বলেছেন, বা বাঙালি খাবার প্রিয় সম্পর্কে। আচ্ছা, যেহেতু এটা প্রবন্ধ, এখানে কোনো চরিত্র নেই, প্রবন্ধতে কোনো চরিত্র থাকে না, প্রবন্ধ তথ্যের উপর নির্ভর করে লেখা হয়। প্রবন্ধ লেখিকার একটা সৃজনশীল দৃষ্টিভঙ্গি আলোকপাত করে বা আলোচনা করে, এটি হচ্ছে আমাদের আসল কথা। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।